আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু। সুষ্ঠুভাবে আয়োজনে কঠোর পদক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের। কেন্দ্রের ভেতর সবার মাস্ক পরিধান বাধ্যতামূলক। 10 বছরের বেশি প্রধানমন্ত্রিত্ব নয়, ঐকমত্য কমিশনের প্রস্তাবে শর্ত সাপেক্ষে রাজি বিএনপি। রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান আলী রিয়াজের। দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও গণতন্ত্রের প্রতিষ্ঠান নির্মাণ এবং সুষ্ঠু চর্চা এখনো শুরু হয়নি, মন্তব্য তারেক রহমানের। মব জাস্টিসের নামে হিংস্র উন্মাদনার নিন্দা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আজ থেকে সারা দেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। কোভিড ও ডেঙ্গুর সংখ্যার মধ্যে দেশের 11টি শিক্ষা বোর্ডের 12,51,111 শিক্ষার্থী অংশ নিচ্ছে। সকাল 10টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হয়েছে। 9টি সাধারণ ও মাদ্রাসা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হবে 10 আগস্ট। 11 থেকে 28 আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। সব বিষয়ে পূর্ণ নম্বরে ও পূর্ণ সময় এ পরীক্ষা আয়োজনের কথা আগেই জানিয়েছিল শিক্ষা বোর্ডগুলো। এবার 9 শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে 6,18,015 জন ছাত্র এবং 6,33,096 জন ছাত্রী অংশ নিয়েছে। 9,314 শিক্ষা প্রতিষ্ঠানে 2,797 কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে তারা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর একটি স্কুলে আছেন সহকর্মী আদ্দিন সজীব। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আদ্দিন, প্রথম দিনের এইচএসসি পরীক্ষার পরিবেশ কেমন দেখছেন? এখানে বিষয়টা হলো যে দুশ্চিন্তারও অনেক ক্ষেত্রে অনেক বিষয়ে, কেননা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা স্বাভাবিকভাবেই এটা একটা প্রেশার। আমি এখন রয়েছি মিরপুরের 10 নম্বরের কাছের একটি কলেজে। এটি হলো মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট। এখানে ইতিমধ্যেই বেল হয়ে গেছে, আপনি জানেন 10টাও বেজে গেছে ঠিক যে সময় আপনি নিউজ শুরু করেছেন। এরপর থেকে মানুষ, যারা শিক্ষার্থীরা রয়েছেন, তারা পরীক্ষায় তাদের যে জীবনের গুরুত্বপূর্ণ একটা ধাপ, সেই ধাপের পরীক্ষায় অংশ নেওয়া শুরু করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে 2-1 শিক্ষার্থী কিছুটা দেরি করার কারণে রীতিমতো এই গেটের কাছে একটু অন্য যে অভিভাবকরা রয়েছেন কিংবা যিনি এসেছেন একটু দেরিতে, তিনি সহ সবাই একটু চিন্তিত হয়ে গেছেন। যেটাই হোক, তারপরেও বলা যায় যে এখানকার যারা কলেজ কর্তৃপক্ষ রয়েছে তারা যেটা আমাদেরকে জানিয়েছেন, মোটামুটি ভাবে প্রায় সবাই পরীক্ষা কেন্দ্রে এসছেন এবং বেশিরভাগ শিক্ষার্থী, অর্থাৎ প্রায় 80%-এরও বেশি শিক্ষার্থী 9:30টার আগে এসেছেন এবং তারা পরীক্ষায় অংশ নিয়েছেন। আশা করছেন যে এই পরীক্ষার মাধ্যমে তারা তাদের জীবনের যে গুরুত্বপূর্ণ যে ধাপ, সেই ধাপে আরও বেশি ভালো করবেন এবং পরবর্তীতে আপনি জানেন বিশ্ববিদ্যালয় সহ অনেক লক্ষ্য রয়েছে, সেসব জায়গায়ও তারা উত্তীর্ণ হতে পারবেন। সবচেয়ে বেশি যে জায়গায় সতর্কতাটা দেখা যাচ্ছে সেটি হলো যে এবারের এইচএসসি পরীক্ষা ঠিক এমন একটা সময় হচ্ছে যখন করোনা মহামারীর একটা প্রভাব আমরা দেখতে পাই এবং এছাড়াও ডেঙ্গুর একটা পরিস্থিতি রয়েছে। সেই জায়গায় মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি মানার একটা চেষ্টা আমরা দেখতে পাই সব শিক্ষার্থীদের মধ্যে এবং বিশেষ করে যারা কলেজ কর্তৃপক্ষ রয়েছে তারাও এটা করছে। এর বাইরে আপনি জানেন যে গেল বছরের তুলনায় এবছরে 81,000 এর মতো শিক্ষার্থী তুলনামূলকভাবে কমেছে এই এসএসসি পরীক্ষায় বসছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি অন্য যে পরিবেশগুলো এবং অন্য সার্বিক যে বিষয়গুলো এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে, সেসব বিষয়ে সবই মোটামুটি ঠিক রয়েছে। এবং আপনি জানেন 2023 সালে যে পুনর্বিন্যাস হয়েছে, যেভাবে করে যে সম্পূর্ণ পরীক্ষা একেবারে পূর্ণ নাম্বারে যে পরীক্ষাগুলো, সেই ঠিক একইভাবেই পরীক্ষাটা হচ্ছে। সার্বিকভাবেই বলা যায় যে এই পরীক্ষার পরিবেশ নিয়ে এখন পর্যন্ত অভিভাবক এবং অন্যদের মধ্যে তেমন কোনো ভিন্ন কোনো মত নেই। তবে তারা আশা করছেন যে তাদের সন্তানরা ভালো পরীক্ষা দিয়ে এবারের যে যাত্রা সেটা ভালোভাবে উত্তীর্ণ হয়ে তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছে যাবেন। এছাড়াও আমরা জানি যে শিক্ষা উপদেষ্টা মিরপুরের ভাসানটেক সরকারি কলেজে পরিদর্শনে যাবেন, সেটা আরও কিছুটা পরে। সে সময় নিশ্চয়ই তার পর্যবেক্ষণ এবং অন্য যে বিষয়গুলো রয়েছে, কোনো অনিয়ম কিংবা ইত্যাদি আছে কিনা, সেসব বিষয় নিয়েও আমরা তার সঙ্গে কথা বলতে পারবো এবং পরবর্তীতে দর্শকদেরকে জানাতে পারবো। জি আদ্দিন, আপনাকে ধন্যবাদ। কোন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, শর্ত সাপেক্ষে এমন প্রস্তাবে বিএনপি রাজি বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
দলটির শর্ত হচ্ছে সাংবিধানিক কাউন্সিল এনসিসি বা এমন কোনো কমিটির মাধ্যমে কমানো যাবে না নির্বাহী বিভাগের ক্ষমতা। ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের দলের এই সিদ্ধান্তের কথা জানান। অন্যদিকে রাষ্ট্রের স্বার্থকে সবার উপরে রেখে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপে ষষ্ঠ দিনের মতো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন। আলোচনার শুরুতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সব দলের মতের ভিত্তিতে আগামী মাসের মধ্যেই জুলাই সনদ জাতির সামনে তুলে ধরতে চায় ঐকমত্য কমিশন। এজন্য সব দলকে ছাড় দেওয়ার তাগিদ দেন তিনি। রাষ্ট্রের স্বার্থ, জাতির স্বার্থকে ঊর্ধ্বে রেখে সকলে মিলে আমরা অগ্রসর হতে পারি সেটা আপনারা বিবেচনা করবেন। এদিন রাষ্ট্রের মূলনীতি, সাংবিধানিক পদগুলোতে নিয়োগ এবং কোনো ব্যক্তির প্রধানমন্ত্রীত্বের মেয়াদ নিয়ে আলোচনা হয়। আলোচনায় নিজেদের অবস্থান তুলে ধরেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন এবং আজকের এই প্রস্তাবেও বিএনপি সহ কয়েকটা দল বাদে অধিকাংশ দলই এ ব্যাপারে ঐকমত পোষণ করেছেন। কয়েকটি দল জনগণের চাওয়ার সঙ্গে তাদের কোনো একাত্মতা নেই, বরং পুরনো যে ধারণাগুলো আছে সেই ধারণাগুলোর সঙ্গে তারা নিজেদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছেন। প্রধানমন্ত্রীর মেয়াদের প্রশ্নে যেটি ম্যাক্সিমাম রাজনৈতিক দলে আমরা একমত হয়েছি যে 10 বছর অন্তত বেশি নয়, 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এই বিষয়ে আমরা একমত। তবে এই জাতীয় সংস্থাগুলো এনসিসি বা সাংবিধানিক নিয়োগ কমিটি, এই জাতীয় সংস্থাগুলো দিয়ে নির্বাহী বিভাগের সমস্ত কর্মকাণ্ডকে সমস্ত জায়গায় ইন্টারফেয়ার করার যেখানে সম্ভাবনা থাকে এগুলো করা হয়, তাহলে আমরা সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারবো না। সভা শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, রাষ্ট্র পরিচালনার বিদ্যমান মূলনীতি অটুট রাখার বিষয়ে এখনো ঐকমত্য হয়নি। তবে নতুন 5 মূলনীতিতে অধিকাংশ দলের সম্মতি রয়েছে। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসির প্রস্তাব থেকে সরে এসে 7 সদস্য বিশিষ্ট সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটি করার প্রস্তাব করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল ও 3 বাহিনী প্রধানের নিয়োগ ছাড়া এ কমিটি শুধু সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কার্যক্রম পরিচালনা করবে। বিদ্যমান সংবিধানের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে 4 মূলনীতি সেটা অব্যাহত বা অটুট রাখার বিষয়ে কয়েকটি দল মতামত দিয়েছে, সে বিষয়ে কয়েকটি দলের ভিন্ন মত আছে। ফলে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো ঐকমত্য তৈরি হয়নি। আগামী রোববার রাজনৈতিক দলগুলোর সাথে আবারও আলোচনায় বসবে ঐকমত্য কমিশন। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও গণতন্ত্রের প্রতিষ্ঠান নির্মাণ ও সুষ্ঠু চর্চার কর্মপ্রক্রিয়া এখনও শুরু হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এখন মব জাস্টিস নামে এক হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে বলেও জানান তিনি। নির্যাতিতদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক বাণীতে তিনি একথা জানান। আওয়ামী ফ্যাসিবাদী আমলে বাংলাদেশকে সর্বগ্রাসী রাষ্ট্রে পরিণত করা হয়েছিল বলে মন্তব্য করে তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতা সহ সকল প্রকার নাগরিক স্বাধীনতাকে হরণ করা হয়েছিল শেখ হাসিনার আমলে। আর যেন একমাত্রিক রাষ্ট্রের পুনঃপ্রবর্তন না হয় সেজন্য গণতন্ত্রকে গতিশীল ও এর ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান তারেক রহমান। বাণীতে তিনি বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশের নির্যাতিত মানুষের প্রতি সহমর্মিতা জানান। চীন সফরে ব্যস্ত সময় পার করছেন বিএনপির 9 সদস্যের প্রতিনিধি দল। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলটি গতকাল চায়না কমিউনিস্ট পার্টির সানচি প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক ঝাও ইয়েডির সাথে বৈঠক করেছে। এতে দ্বিপাক্ষিক বাণিজ্য, উচ্চশিক্ষা, হাইটেক ক্ষেত্রে সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি। পরে বিএনপি প্রতিনিধি দলের সম্মানে নৈশ ভোজের আয়োজন করা হয়। এর আগে বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়াংঝাও বৈঠক করেন। এ প্রসঙ্গে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান জানান, এক চীন নীতিতে বিএনপির অবস্থানকে স্বাগত জানিয়েছেন তিনি। জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে চোখে গুলিবিদ্ধ হন সাইফুদ্দিন মোহাম্মদ ইমদাদ। এবছরের 20 মার্চ তার পক্ষে মামলা করেন ছাত্রদলের এক নেতা। এতে জানানো হয়, ঢাকায় 4 আগস্ট গুলিবিদ্ধ হন তিনি। এরপর গত 17 জুন চট্টগ্রামে আরেকটি মামলা করেন ভুক্তভোগী সাইফুদ্দিন। অভিযোগে জানানো হয়, চট্টগ্রামে একই সময়ে তিনি আহত হয়েছেন। ঢাকা ও চট্টগ্রামে একই ব্যক্তির একই সময়ে গুলিবিদ্ধ দাবি করে 2 শহরে দায়ের করা মামলা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে।
মামলায় শিল্পপতি, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার মানুষকে আসামি করায় জন্ম দিয়েছে বিতর্কের। চট্টগ্রাম থেকে আবুল হাসনাদের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকুর রহমান। জুলাই আন্দোলনে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত হন সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ। এতে তার ডান চোখে ছররা গুলি লাগে। এ ঘটনায় গত ২০ মার্চ সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদের পক্ষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে মামলার আবেদন করেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ সভাপতি MA হাশেম রাজু। এতে জানানো হয়, ৪ আগস্ট হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহত হন সাইফুদ্দিন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২০১ জনকে আসামি করা হয়। এরপর গত ১৭ জুন সাইফুদ্দিন নিজে বাদী হয়ে চট্টগ্রামের খুলশী থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন। এতে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সহ ১৬৭ জনকে আসামি করা হয়। আসামির তালিকায় আছেন স্থানীয় বেশ কয়েকজন শিল্পপতি ও ব্যবসায়ী। এই মামলার এজাহারে বলা হয়, ঢাকায় ছাত্র জনতার আন্দোলনে যুক্ত ছিলেন তিনি। এরপর চট্টগ্রামে চলে আসেন। ১ আগস্ট থেকে চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নেন তিনি। ৪ আগস্ট নগরীর নিউ মার্কেট এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহত হন। পরদিন ৫ আগস্ট আবারও আন্দোলনে অংশ নিলে পতিত আওয়ামী লীগের ক্যাডারদের ছোড়া গুলি লাগে তার মাথা, পা এবং চোখে মুখে। সাইফুদ্দিন সরকারের গ্যাজেটভুক্ত গুরুতর আহত জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃত। জুলাই আন্দোলনের এই যোদ্ধার একই দিনে ঢাকা এবং চট্টগ্রামে আন্দোলনে অংশ নেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। একই ভিকটিম নিজে বাদী হয়ে সম্প্রতি চট্টগ্রামের কুলশী থানায় একটা মামলা করেছেন গত 17/6/25 ইংরেজি তারিখে। সেখানেও বলা হচ্ছে যে এই 4/8/24 ইংরেজি তারিখ হত্যা, সন্ত্রাস ও নির্যাতনের প্রতিবাদে ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় জমায়েত হই। তাহলে উনি যদি চট্টগ্রামে ৪ তারিখ জমায়েত হন এবং ৫ তারিখ উনি ঘটনা দেখিয়েছেন এখানে 5/8/24 ইংরেজি তারিখ স্বৈরাচারী সরকারের দেয়া কারফিউ ভঙ্গের জন্য বুকে এবং পায়ে ব্যথা নিয়ে আমি চট্টগ্রামের বাদুরতলা থেকে মিছিল শুরু করি, তাহলে উনি দেখা যাচ্ছে 5, 4 এবং 5 তারিখ তিনি চট্টগ্রামে ছিলেন। একই ব্যক্তি, একই ভিকটিম যদি ঢাকা এবং চট্টগ্রামে একই দিন একই সময়ে দুটো ঘটনাস্থলে থাকেন, তাহলে দুটো মামলাই তো প্রশ্নবিদ্ধ হচ্ছে। মামলায় বিভিন্ন পেশার, বিশেষ করে ব্যবসায়ী এবং শিল্পপতিদের আসামি করা নিয়েও সন্দেহ পোষণ করেন এই আইনজীবী। যারা রাজনীতির সাথে সরাসরি জড়িত না, সম্পৃক্ত না, এই ধরনের কিছু সামাজিক ব্যক্তিত্বকে এখানে আসামি করে, যারা অনেক সময় আমি কিছু দেখেছি এখানে তারা দেশেও ছিল না। একজনের আমার কাছে ভিসা এবং পাসপোর্ট আছে, যে দেখা যাচ্ছে ওনারা বাংলাদেশে ছিলেন না এই ঘটনার সময়, এরকম লোককে এখানে আসামি করা হয়েছে। আইনজীবীরা বলেছেন, একই সময়ে একই ব্যক্তি দেশের 2 শহরে আহত হওয়ার ঘটনা নজিরবিহীন। হয়রানিমূলক মামলা না নেয়ার জন্য সরকারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা থাকার পরেও পুলিশ কিভাবে কোনো রকম যাচাই বাছাই ছাড়াই মামলা নথিভুক্ত করলো তা নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। মুশফিকুর রহমান, ATN বাংলা। পর্যটন নগরী রাঙামাটিতে গড়ে উঠছে এক আধুনিক ওয়াকওয়ে ও সৌন্দর্যবর্ধন গার্ডেন। ৯০ লাখ টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগের এই প্রকল্পের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। সংশ্লিষ্টরা বলছেন, রাঙামাটির দৃশ্যপট বদলে দিচ্ছে কাঁঠালতলী ফিশারি সংযোগ সড়ক বাঁধ। রাঙামাটি প্রতিনিধি পুলক চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটিতে ঘুরে বেড়ানোর নতুন গন্তব্য হয়ে উঠছে কাঁঠালতলী ফিশারি সংযোগ সড়ক বাঁধ। এখানেই গড়ে উঠছে এক আধুনিক ওয়াকওয়ে ও সৌন্দর্য বর্ধন গার্ডেন। এরই মধ্যে এটি জনপ্রিয় হয়ে উঠেছে স্থানীয়দের মাঝে। কেবল বাঁধের পাশে সৌন্দর্য বর্ধনই নয়, স্থানীয়দের হাঁটা ও অবসর সময় কাটানোর এক মনোরম পরিবেশ এটি। প্রকল্পের কাজ চলমান থাকলেও পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসছেন অনেকেই। আসলে জায়গাটা অনেক সুন্দর হয়েছে, এখানে ভালোই লাগে, মানে বিকালের টাইমে আসলে। নদীর পাশে সড়কের বিশাল খালি জায়গা জুড়ে চলছে সৌন্দর্য বর্ধন প্রকল্পের কাজ। এই প্রকল্পের ভিত্তি গড়ে উঠেছে কাপ্তাই হ্রদের ভাঙন ঠেকাতে বাস্তবায়িত নদী ভাঙন রোধ বাঁধের উপর। অবৈধ দখল থেকে বাঁচাতে এবং স্থানীয়দের বিনোদনের লক্ষ্যে স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ নিজস্ব তত্ত্বাবধানে শুরু করে এই প্রকল্পের কাজ। আমরা একটা সৌন্দর্য বর্ধনের কাজ হাতে নিয়েছি এবং এই কাজটা প্রায় 89 লক্ষ টাকা ব্যয়ে আমরা একটা গার্ডেন করতেছি, যেটার মাধ্যমে টুরিস্টরা আকৃষ্ট হবে এবং স্থানীয় লোকজন সেখানে জগিং, ওয়াকিং করার সুযোগ পাবে। তো এই উদ্যোগের ফলে রাঙামাটির অর্থনীতিতে একটা আমূল পরিবর্তন আসবে বলে আমার বিশ্বাস।
এটি শুধু শহরের অবকাঠামোই নয়, রাঙামাটির পর্যটন সম্ভাবনাতেও যোগ করবে নতুন মাত্রা, এ আশা রাঙামাটিবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে খেলার খবর। নিজেদের সংগ্রহ আরও বাড়িয়ে নিতে কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ। প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় ভালো করতে পারেনি টাইগাররা, এমনকি কোনো 50ও করতে পারেনি তারা। আগের দিনের 8 উইকেটে 220 রানে মাঠে নামেন দুই অপরাজিত ব্যাটার তাইজুল ইসলাম এবং এবাদত হোসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 8 উইকেটে 227 রান। শেষ করার আগে বিআরবিকে বলস সংবাদ শিরোনাম আরেকবার। সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, সুষ্ঠুভাবে আয়োজনে কঠোর পদক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ের। কেন্দ্রের ভেতর সবার মাস্ক পরিধান বাধ্যতামূলক। 10 বছরের বেশি প্রধানমন্ত্রিত্ব নয়, ঐকমত্য কমিশনের প্রস্তাবে শর্ত সাপেক্ষে রাজি বিএনপি। রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান আলী রিয়াজের। দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও গণতন্ত্রের প্রতিষ্ঠান নির্মাণ এবং সুষ্ঠু চর্চা এখনো শুরু হয়নি, মন্তব্য তারেক রহমানের। মব জাস্টিসের নামে হিংস্র উন্মাদনার নিন্দা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।